আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এই মুহূর্তে খুবই আলোচিত একটি বিষয়। তো তার আগে রানার এবং রানার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি হচ্ছে, এটি আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আপনারা হয়তো টাইটেলটি দেখেই বুঝতে পারছেন, নিষ্পাপ নিরপরাধ শিশুর মতন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নিন্দুকেরা কেন তাকে অর্থলোভী ব্যবসায়ী বলে থাকেন? আমাদেরও প্রশ্ন এখানে, এবং এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় যাই। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে উনি ক্ষমতা নেয়ার পরে ওনার সাথে বেশ কিছু ব্যবসা বাণিজ্যের সম্পর্ক হয়েছে। সেই আলোচনায় আমরা যাব। প্রথম আমরা একটু বোঝার চেষ্টা করি সবথেকে এই মুহূর্তে আলোচিত বাংলাদেশের একটি ব্যবসা। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই শুনেছেন যে স্টারলিংক বাংলাদেশে আসতে যাচ্ছে, এবং স্টারলিংক সর্বশেষ ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎ হয়েছে, এবং সেই সাক্ষাতে মোটামুটি নিশ্চিত হয়েছে যে স্টারলিংক বাংলাদেশে যাত্রা শুরু করছে। কিন্তু এখানে একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যে মজার বিষয় হচ্ছে কি, 2023 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন সরকারের সাথে স্টারলিংকের একটি চুক্তি হয়েছিল, এবং তৎকালীন যে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জনাব জুনায়েদ আহমেদ পলক, উনি আমাদেরকে জানিয়েছিলেন, তখনকার ফেব্রুয়ারি মাসে 26-27 তারিখের পত্রিকাগুলো দেখলে আপনারা এখনও দেখতে পাবেন, জানতে পারবেন যে স্টারলিংক বাংলাদেশে ব্যবসা শুরু করছে, বাংলাদেশে স্টারলিংকের সেবা পরিচালিত হবে, এবং এই ব্যবসাটি পরিচালিত হবে বাংলাদেশ সরকারের টেলিকমিউনিকেশনের সাথে, অর্থাৎ বিটিসিএল এবং টেলিটকের সাথে স্টারলিংক একসাথে যাত্রা শুরু করতে যাচ্ছে। এখানে যেটি হচ্ছে মজার বিষয়, এটি কিন্তু এখন টেলিটক বা বাংলাদেশের সরকারি কোনো কোম্পানির সাথে কাজ করছে না। এখন তাহলে স্টারলিংকের সাথে চুক্তি কার হলো? স্টারলিংকের সাথে চুক্তি হলো গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকমের সাথে, এবং এটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটি সম্প্রসারণ। তো গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ প্রকল্প। স্টারলিংক বাংলাদেশে তাদের পরিষেবা চালু করুক, আমরাও এটা চাই, কারণ স্টারলিংকের মতন প্রতিষ্ঠান, যদিও এটি অত্যন্ত উচ্চ মূল্যের ইন্টারনেট পরিষেবা এবং খুবই ব্যয়বহুল, তথাপি যেহেতু এটি স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তো এই ধরনের সেবা থাকলে, যেমন জুলাই আগস্ট মাসে হয়েছিল, যে বিশেষ মুহূর্তে সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, শাটডাউন করে দিতে পারে, তখন নানা অজুহাতে ইন্টারনেট বন্ধ হওয়ার যেই প্রবণতা থাকে, স্টারলিংকের মতো সেবা থাকলে কিন্তু তখন চাইলেও ইন্টারনেট আর বন্ধ করা যাবে না। আবার এখানে একটি রিস্ক ফ্যাক্টরও আছে, সুবিধার পাশাপাশি অসুবিধা আছে, যেটি হলো আমাদের পার্বত্য অঞ্চল, বিশেষ করে আরাকান আর্মি, রাখাইন, এরা এই সেবার আওতায় চলে আসার একটা সুযোগ রয়েছে, এবং এর জন্য ওই অঞ্চলটাতে অনিরাপদ, বা তাদের যে ইন্টারনাল কানেকশন, আপনারা জেনে থাকবেন যে বিশ্বে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো স্টারলিংকের এই পরিষেবা ব্যবহার করে তাদের ইন্টারনাল কানেকশনগুলো করে থাকে। তো এটি একটি রিস্ক ফ্যাক্টর। তো এরপরে স্টারলিংকের তো গেল, আরেকটি মজার তথ্য দিচ্ছি। আপনারা হয়তো জেনেছেন, না হলে জেনে থাকবেন, যে সমাধান সার্ভিসেস লিমিটেড এই নামে একটি পিএসসি সেবা চালু হতে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটি ডিজিটাল ওয়ালেট সেবা, যেমন নগদ, বিকাশ বা রকেট, এই ধরনের যেই ডিজিটাল ওয়ালেট সেবা রয়েছে, ঠিক তেমন একটি নতুন সেবা পরিচালিত হতে যাচ্ছে। এখন সমাধান সার্ভিসেস লিমিটেড ভালো হলে তো আমরাও চাই এই ধরনের পরিষেবা আরও বাড়ুক,
কিন্তু এখানেও মজার বিষয় হচ্ছে কি, এই 8 মাসে একটি প্রতিষ্ঠানকেই লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেই লাইসেন্সটি পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণফোন। যেখানে রবি, বাংলালিংক এবং টেলিটক তারাও আবেদন করেছিল এবং তারা আরও আগে আবেদন করেছিল, তাদের সকলের আবেদনকে ফাইলবন্দি করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র একটি লাইসেন্সকেই দেয়া হয়েছে এবং সেই লাইসেন্সটি দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবং গ্রামীণ টেলিকমকে। তো আমরা কি এখানে ওনাকে ব্যবসায়ী বলবো, অর্থলোভী বলবো? এটি একটি প্রশ্ন। এখন এই দুটি ব্যবসা দিয়েই কি কাহিনী শেষ হয়ে গেল? প্রিয় দর্শক, কাহিনী এখানে শেষ হতে পারত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, পিকচার अभी बाकी है मेरे दोस्त, কাহিনী খতম नहीं हुआ। এই দুটি ব্যবসা নিয়েই উনি ওনার গল্প এখানে শেষ করেননি। উনি ওনার গল্পকে এই 8 মাসে ওনার ক্ষমতা প্রয়োগ করে আরও বাড়িয়ে নিয়ে গেছেন। তার আগে আমরা একটু ওনার আগে থেকে পরিচালিত হওয়া কিছু ব্যবসা সম্পর্কে একটু ধারণা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ব্যবসা আছে? গ্রামীণ ব্যাংক, যেটা সম্পর্কে আপনারা জানেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ আমেরিকা, যেটি আমেরিকাতে পরিচালিত হয়, ইউনূস সেন্টার, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি। ঠিক আছে, এই গ্রামীণ শক্তি হচ্ছে যেটি আপনারা শক্তি দই এবং শক্তির অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাজারে আপনারা দেখে থাকবেন, এই নামে পরিচালিত হয়ে থাকে। গ্রামীণ সামগ্রী হচ্ছে গ্রামীণ চেক সহ এই ধরনের যে প্রোডাক্টগুলো বাজারে এনে থাকে, এটা হচ্ছে গ্রামীণ সামগ্রী। ইউনূস সেন্টারের ব্যাপারে আপনারা জানেন, এখানেও আরও অনেক ব্যবসা আছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা না যাব। ইউনূস সেন্টার নিয়ে হয়তো আমরা আরেকদিন আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। তো এই ব্যবসাগুলোকে উনি বা ওনারা বলছেন এগুলো সামাজিক ব্যবসা। আদতেই কি এগুলো সব সামাজিক ব্যবসা? এটিও একটি মজার প্রশ্ন। দেখুন, আমাদের বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশে যে কর্পোরেট হাউসগুলো আছে, যেমন ধরুন বেক্সিমকো গ্রুপ, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, এই যে বড় বড় ধরনের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাদেরকে আমরা কর্পোরেট বলে জানি, ওনাদের যে ইনভেস্টমেন্ট বা ওনাদের যে আয় বা যে অর্থ করি ব্যবসা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। যদি দেখা হয় বরঞ্চ এই ধরনের অনেক কোম্পানির থেকে উনি আরও বেশি আয় করে থাকেন এবং বেশি ইনভেস্টমেন্ট করেছেন। কিন্তু পার্থক্য হচ্ছে কোথায় জানেন? এই গ্রামীণ ব্যবসা বা এগুলো আপনার সামাজিক ব্যবসা, এই তকমা দিয়ে অন্য অন্য কর্পোরেট হাউসগুলো যেই পরিমাণে আয়কর দিয়ে থাকেন, উনি সেটি দেন না। উনি এখানে একটি বিশেষ সুবিধা নিয়ে থাকেন এবং এই আয়করের জন্য কিন্তু ওনার বিরুদ্ধে একটি আয়কর মামলা হয়েছিল, যেখানে 666 কোটি টাকার আয়কর ফাঁকির এবং হাইকোর্টে রায়ও হয়েছিল, যেটি পরবর্তীতে উনি ক্ষমতায় আসার পরে পরিবর্তিত হয়। হাইকোর্ট এই রায়টি আবার পরিবর্তন করে প্রত্যাহার করে যে ওনাকে এই আয়কর দিতে হবে না। আরেকটি মজার তথ্য দেই, ওনার কিছু ট্রাস্টি প্রতিষ্ঠান আছে, ফাউন্ডেশন আছে। উনি ওনার এই যে টাকা আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেই টাকাগুলোকে চ্যারিটি হিসাবে এই ট্রাস্টি প্রতিষ্ঠানে ট্রান্সফার দেখায় এবং এই প্রত্যেকটা ট্রাস্টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছে উনি। এবং এই টাকা এখান থেকে উনি ওনার ব্যক্তিগত খরচ, ওনার গাড়ির তেল থেকে শুরু করে ওনার বিদেশ ভ্রমণ, ওনার যাবতীয় যত খরচ আছে উনি কিন্তু এখান থেকে খরচ করেন। যখনই এই ধরনের চ্যারিটি দেখানো হয়, ট্রাস্টে দেখানো হয়, ফাউন্ডেশনে দেখায়, তখন করের ব্যাপারটা অনেক কমে আসে, অনেক ক্ষেত্রে কর দিতেও হয় না। এই যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা, এটি কি আমাদের নির্লোভ, নিরপরাধ শিশুর মতন অবুঝ এই মানুষটি সম্পর্কে যায়? প্রিয় দর্শক, আপনারা ভাবুন, ভেবে দেখুন। এরপরে আমরা ওনার কোম্পানি সবগুলো সম্পর্কে ধারণা দিলাম। এখন যে বললাম যে পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, এখন
সরকার প্রধান হিসাবে উনি আর কি সুযোগ সুবিধা নিয়েছে বা আর্থিক কোনো সুবিধা নিয়েছে কিনা আমরা এটি জানব। সরকার প্রধান হওয়ার পরে 18 মার্চ 2025 সালে একটি ইউনিভার্সিটির অনুমোদন দেয়া হয় এবং একটি ইউনিভার্সিটির অনুমোদন দেয়া হয়েছে এই সময়। সেই ইউনিভার্সিটিটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের বোর্ডে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এটার চেয়ারম্যান, ওনার ভাই, ওনার আত্মীয় পরিজন এবং ওনার কাছের গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণের সাথে সম্পৃক্ত ওনার কাছের বলে পরিচিত, এমনকি এই সরকারেরও সাথে আছেন, আমি এখন নাম বলছি না, এমন অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে। ভালো, এটি হতেই পারে, এটি তো দোষের কিছু নয়। বিশ্ববিদ্যালয়ে মানুষকে জ্ঞান শিক্ষা দেয়া হবে, উনি একজন জ্ঞানের কারিগর, ওনার থেকে আমরা জ্ঞান পাবো, এটাই তো স্বাভাবিক, আমরাও এটা চাই। এরপরে দেখুন, এই 8 মাসে একটি মাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়েছে। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস, যেখানে আরও অনেক দিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানির জন্য আবেদন করে আসছিল, কিন্তু কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। এই 8 মাসে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড। তো আদতে যেটি একটি আদম ব্যবসা বলে আমরা মনে করি এবং জনশক্তি রপ্তানিতে এটি ভূমিকা রাখবে, উনি ভূমিকা রাখুক, আমরা চাই, ভালো। তো এখানে তো আসলে উনি জনসেবাই করবেন, ব্যবসার কি আছে, তাই না? মানুষ নিন্দুকেরা কেন ওনাকে লোভী বলেন আমি বুঝি না। তো প্রিয় দর্শক, এরপরে আমরা যাই উনি কি আর কোনো আর্থিক সুবিধা নিয়েছেন কিনা। দেখুন, গ্রামীণ ব্যাংকের সম্পর্কে আমরা একটি আলাদা স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ইতিহাস এবং এর সম্পর্কে ডিটেল ইনশাল্লাহ জানাবো। গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা ছিল বাংলাদেশ সরকারের। উনি সরকার প্রধান হওয়ার পরে এটি কমিয়ে 10% নিয়ে আসলো এবং এখন গ্রামীণ ব্যাংকের 90% মালিক হলো গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত যারা বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এখন যেটি দাঁড়ালো, সরকার চাইলে আর গ্রামীণ ব্যাংকের এমডি বা পরিচালক নিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না। এটি একেবারেই এখন গ্রামীণ ব্যাংকের ইন্টারনাল ব্যাপার এবং স্বাভাবিকভাবে গ্রামীণ ব্যাংকের লাভ এখানে বেড়ে গেল। বাংলাদেশ ব্যাংকের আইন কিন্তু এটাই বলে। প্রিয় দর্শক, কেন নিন্দুকেরা ওনাকে অর্থলোভী ব্যবসায়ী বলেন? উনি ক্ষমতায় আসার পরে আরেকটি কাজ কি করলেন, ওনার নামে যে 666 কোটি টাকার কর ফাঁকির রায় হয়েছিল সেটি পরিবর্তন করিয়ে নিলেন নিজের নামে। এছাড়া আর কি করেছেন উনি? আর কিছু করেছেন? 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকের মতন একটি প্রতিষ্ঠানের যেখানে অনেক বেশি সুদ নিয়ে থাকে, অনেক বেশি মুনাফা করে থাকে, সেই প্রতিষ্ঠানকে করমুক্ত করলেন উনি 5 বছরের জন্য। আগামী 5 বছর এই প্রতিষ্ঠানকে কোনো ধরনের আয়কর দিতে হবে না। উনি ওনার ক্ষমতার বলে এটি করলেন, করতেই পারেন, এটি কি দোষের কিছু? এখন এইখানে আমার একটি প্রশ্ন, প্রিয় দর্শক, এটি কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? এটা কি নৈতিকতা বহির্ভূত কোনো কাজ? যেখানে আমাদের মাননীয় একজন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের আর বাবা, ওনার মন্ত্রণালয়ের একটি লাইসেন্স করাকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় হয়ে গেল। উনি কিন্তু একটি লাইসেন্স করেছিলেন, শুধু উনি কাজ করেননি, কিন্তু এটি প্রকাশে আনার পরে এটি নিয়ে সারা দেশ হইচই পড়ে গেল এবং এটিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা হলো এবং উনি নিজে ওনার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এটি স্বীকার করলেন এবং উনি ওনার বাবার হয়ে ক্ষমা চাইলেন। এখানে কি আপনারা এই ধরনের কোনো কিছু দেখেন? এই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপরাধ, নির্লোভ, অবুঝ শিশু, তার ভিতরে কি কোনো আর্থিক লোভ বা ব্যবসায়িক মনোভাব আছে? আমি জানি না। আপনারা শুনলেন, জানলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ইউনূসনামার ইতিহাস টানতে গেলে আরও বাড়বে,
ইনশাল্লাহ সামনে আরও কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।